হ্যাঁ না, এটা নতুন কিছু না। আমি আগে বিরক্ত হইতাম, এখন ওই নিয়ে। হয়েছে তো। আচ্ছা, লাইভে লাইভে চলে গেছি। ওকে। দেশ তো গরম, নুসরাত ফারিয়ে দিয়ে বললাম বিজ্ঞান পড়বে কি? কোন ব্যাচ এটা? 47 সাজেশন ব্যাচ। আসসালামু আলাইকুম। শুনতে পাওয়া যাচ্ছে কিনা একটু বলতে হবে, সাউন্ড ক্লিয়ার কিনা। ও লাইভে বউ আগে ঢুকছে, ঘটনা এগুলো লাইভে করছে না। হয়েছে তো। আচ্ছা, লাইভে লাইভে চলে গেছি। আচ্ছা, একটু দ্রুত জয়েন করে ফেলতে হবে। কারা কারা আছি একটু জয়েন করে ফেলেন। আমি আপনাদের বিজ্ঞান ক্লাস, এটা আমি জানি 10টা বাজে ক্লাস নেওয়ার কথা ছিল, শিডিউল নাই। আপনাদের ওই যে পরীক্ষার যে বিষয়গুলো আছে, পরীক্ষার বিষয়টা নিয়ে আমি 2-3 মিনিট একটু কথা বলবো, ঠিক আছে? পরীক্ষার বিষয় নিয়ে 2-3 মিনিট একটু কথা বলবো। পরীক্ষার বিষয় নিয়ে 2-3 মিনিট একটু কথা বলবো। আপনারা একটু জয়েন হন, যুক্ত হন। আমি কথা বলে চলে গেলেই আমাদের আরিফ ভাই ক্লাস নেবে ইনশাল্লাহ। সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলতে হবে। হ্যাঁ, সাউন্ড ক্লিয়ার আছে কিনা, সবকিছু ঠিকঠাক আছে কিনা একটু বলতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। সব ক্লিয়ার। কয়জন দেখে দেন তো, তো দেখা যায় না। উনিশ জন লাইভে আসছেন। চলেন কথা শুরু করে দিই, ব্যস্ত মানুষ আপনারা। তারপরে 7টায় ক্লাস। ওকে। এখন পর্যন্ত বিসিএস গার্ডিয়ান এর আন্ডারে আপনারা পড়াশোনা করছেন। আপনাদেরকে ছোট পরিসরে আমি যতটুকু দেওয়ার চেষ্টা করছি, আমরা যতটুকু দেওয়ার চেষ্টা করছি। আমি ব্যতীত প্রত্যেকজন টিচার এখানকার কোনো না কোনো প্রতিষ্ঠানের, কোনো প্রতিষ্ঠান বলতে বিসিএস গার্ডিয়ান, বিসিএস কনফিডেন্স, ওরাকল, সাইফুডস, এইখানকার ডিপার্টমেন্টের যারা হেড ছিল তাদেরকে নিয়ে ক্লাস দেওয়ার চেষ্টা করছি আমি। প্রথম কথা হচ্ছে বিজ্ঞান এবং আইসিটি, খুব মনোযোগ দেন। বিজ্ঞান প্লাস আইসিটি আমাদের আরেকজন শিক্ষক নিতেন, ক্লাস কোয়ালিটি এবং আদার্স কিছু ইস্যুর কারণে আমরা তাকে ক্লাস নেওয়ার সুযোগ দেইনি। এরপরে আমাদের আরিফ ভাই যখন থেকে ক্লাস নিচ্ছেন, তখন আপনাদের থেকে আমি ফিডব্যাক নিয়েছি যে অতীতের যে কোনো সময়ের থেকে বিজ্ঞান এবং আইসিটি ক্লাস ভালো হচ্ছে। আমি আপনাদেরকে ইংরেজি গ্রামারের যতটুকু দেয়া দরকার, আমার 0 থেকে ইংরেজি গ্রামার কোর্সে যেখানকার ব্যাচের ফি 1200 টাকা, ওই ক্লাস আমি আপনাদেরকে দিয়ে দিছি। তারপরও ক্যাডার হন, এরপরও চাকরি পান। প্রতিদিন কি কি পড়বেন এখন শুনেন। আমি আপনাকে সর্বোচ্চ বিএটা করাই দিতে পারি, বাচ্চা নেওয়ার কাজটা আমি করে দিতে পারবো না। তাহলে আপনি বাপ হইবেন কেমনে? আমি বুঝাতে পারলাম? আমি বিসিএস গার্ডিয়ানের আন্ডারে আমরা প্রত্যেকটা টিম মেম্বার মিলে ঠিক এই কাজটা করার চেষ্টা করছি। শুধু বাচ্চার বাপ হই নিয়ে আমি, আর বাকি সব কাজ করে দিছি আমি। ধরেন আপনার বিয়ের দেন হওয়ার পর্যন্ত আমি দিয়ে দিছি। কিভাবে বলেন? প্রতিদিন আপনি কি কি পড়বেন, প্রথম যে ঝামেলাটা হয়, প্রতিদিন কি পড়বেন এটা ম্যাক্সিমাম ছেলেমেয়ে ঠিক করতে পারে না। প্রতিদিন কি কি পড়বেন এটা ফিক্সড করে দেয়া ছিল, এবং জব সলিউশন একাধিকবার শেষ করা হয়েছে। ইংরেজি গ্রামারের মডার্ন পিরিয়ড এবং বিজ্ঞানের 3-4টা ক্লাস ব্যতীত, আমাদের সাধারণ জ্ঞানের 1টা বা 2টা ক্লাস ব্যতীত এখন পর্যন্ত সকল ক্লাস গ্রুপে নেওয়া হয়ে গেছে। তার মানে আপনার এই যে সপ্তাহ, আজকে সোমবার, তো সোমবার আগামী শুক্রবার পর্যন্ত, ফ্রাইডে
শুক্রবার পর্যন্ত যত টপিক আছে প্রত্যেকটা টপিকের ক্লাস নিয়ে শেষ হয়ে যাবে, এবং যারা মিস করছেন তারা ক্লাসগুলো রেকর্ড আকারে পাবেন গ্রুপের ফিচারে। কিন্তু এরপরও আমরা যখন পরীক্ষা নেই, ডেইলি টেস্ট যখন আমরা নিছি, আমরা এখানে প্রায় 1450+ স্টুডেন্ট, আমরা পরীক্ষা দিছি 394 জন, এর ভিতরে পাস করছি মাত্র 90 জন বা 92 জন। প্রশ্ন যে আহামরি কঠিন করা হয়েছে বিষয়টা এরকম না, সিলেবাস যে মেনটেন করা হয়নি বিষয়টা এরকমও না, তারপর আপনি পড়েননি, কারণ আপনার প্রয়োজনটা আপনি বোধ করেননি। বুঝাইতে পারলাম না? আপনার যদি মনে করেন যে না, বিয়ে না করে আপনি রোজা রাইখা কাটাই দিতে পারবেন, তাহলে তো আপনার জীবনে বিয়ের দরকার নাই রে ভাই। যারা রোজা রাইখাও পারে না তারাই বিয়ে করে। আমি কি বুঝাইতে পারলাম? টেক ইট পজিটিভলি। এখন আপনি যদি পড়াশোনা না করেন, পৃথিবীর কোন শক্তি আছে বলেন তো যে আপনাকে পড়াশোনা করাবে? শক্তি নাই। এখন 47তম বিসিএস আমাদের ডেট দিয়ে দিছে 8 আগস্ট। যদিও এটা ডেট নিয়ে যথেষ্ট কনফিউশন আছে, যেহেতু 46 নিয়ে একটা ঝামেলা করতেছে, সংস্কার, পিএসসি সংস্কার, আরো কতগুলো ইস্যুস আছে। যদি 8 আগস্ট, আপনাকে 8 আগস্ট ধরেই পড়াশোনা করতে হবে। ইন কেস 8 আগস্ট যদি পরীক্ষা না নেই, সেটা আগস্ট সেপ্টেম্বরের দিকে হয়তো বা চলে যেতে পারে, কিন্তু আপনাকে পড়তে হবে কি বলেন তো 8 আগস্ট ধরে। আজকে মে মাস চলে গেছে, মেবি আজকে মেবি 19-20 তারিখ চলে গেছে। তাহলে আপনি পাচ্ছেন জুন, জুলাই, তো ওদিকে 60 দিন আর এদিকে প্রায় 70-75 দিন সময় আপনি পাচ্ছেন। এতদিন যাই কিছু করছেন, যতটুকু করছেন, এখনো যদি সিরিয়াস হন, তারপরেও প্রিলিতে পাস করা সম্ভব। সেটা 47-এ হোক অথবা 48-এ হোক। 47-এ যদি ইনকেস খারাপ চলে আসে, তাহলে 48তম স্পেশাল পাচ্ছেন, যেখানে 47-এর আগেই আপনি ক্যাডার হইতে পারেন। বুঝাতে পারলাম? প্রত্যেকটা টপিকের উপরে যেহেতু আমাদের ক্লাস করা আছে, এইবার আমরা সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা দিব আপনাদেরকে। এইবার যদি আপনি ফেইলিয়ার হয়ে যান, তাহলে আপনার 47 পাস করার কোনো সম্ভাবনা থাকবে। দিস ইজ দ্য লাস্ট অপশন টু পাস 47। এর বাইরে কোনো অপশন নাই। এজন্য আমরা এখন থেকে 10টা সাবজেক্টকে আমরা মোটামুটি কয়েকটা ভাগে ভাগ করব। যেমন 1 নাম্বার বাংলা সাহিত্য, যে কিভাবে সাহিত্য বানান ভুলে গেছি রে, বাংলা সাহিত্য, এটা 20 মার্কের, এটার একটা পরীক্ষা থাকবে। 2 নাম্বার বাংলা গ্রামার, এটার একটা পরীক্ষা থাকবে 15 মার্কের। 3 নাম্বার ইংলিশ গ্রামার, এটার একটা পরীক্ষা থাকবে। 4 নাম্বার ইংলিশ লিটারেচার, এটার একটা পরীক্ষা থাকবে 15। 4টা গেল। এরপরে পাটিগণিত, একটা পরীক্ষা থাকবে। পাটিগণিত, বীজগণিত, তারপরে জ্যামিতি। পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি। ম্যাথটাকে আমরা 3টা পার্টে পার্ট নিব। এরপরে মানসিক দক্ষতা, তাহলে পাঠ হলো কয়টা বলুন তো? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। বিজ্ঞানকে আমরা 3টা পাঠ করব। বিজ্ঞানকে ভৌত বিজ্ঞান, পদার্থ বিজ্ঞান, আর কি কি জানি বিজ্ঞান আছে, 3টা পার্ট আছে। 3 5 15 মার্ক। কি ভাই কি? ভৌত বিজ্ঞান, জীববিজ্ঞান আর আধুনিক বিজ্ঞান, এই তো? আচ্ছা, রসায়ন। তাহলে আমরা এইটার 3টা পার্ট করব। এখানে 3টা পরীক্ষা। কম্পিউটার আমাদের 2টা পরীক্ষা, একটা হচ্ছে কম্পিউটার অংশ আর একটা হচ্ছে আইসিটির অংশ। আচ্ছা, ভূগোলকে আমরা একটা পার্ট করব। নৈতিকতাকে আমরা একটা পার্ট করব। নৈতিকতাকে একটা পার্ট। তার মানে আমরা যদি একটু চিন্তা করি, তার কম্পিউটারে 2টা, নৈতিকতা একটা, ভূগোলে একটা। কম্পিউটারে 2টা, ভূগোল একটা, নৈতিকতা একটা, ম্যাথ 4টা, ইংরেজি 2টা, বাংলা 2টা, তারপরে বিজ্ঞান 3টা। এটা হলো টোটাল 15টা পরীক্ষা হলো। আচ্ছা, এরপরে বাকি থাকে বাংলাদেশ বিষয় বলে আন্তর্জাতিক বিষয় বলি। আন্তর্জাতিক বিষয় আয়ের জন্য আমরা একটা পরীক্ষা নিব, একটা অথবা 2টা পরীক্ষা নিব। আর বিএ মানে বাংলাদেশ অ্যাফেয়ার, এইটার জন্য আমরা 2টা বা 3টা পরীক্ষা নিব।
তার মানে 15 আর 17, এই 17টা বা 18টা পরীক্ষার মাধ্যমে আমরা টোটাল সিলেবাসটা আবার শেষ করব। 17 বা 18টা পরীক্ষার মাধ্যমে আমরা টোটাল সিলেবাসটা শেষ করব। এখন এই যে এই কথাগুলো বলছি শুনছেন কজন? 53 জন। বাকিগুলো শুনেন না, কিন্তু বাকিগুলো ইনবক্সে পরীক্ষা নেবেন না। আজকে না পরীক্ষা হওয়ার কথা ছিল, কি করলেন? বুঝাতে পারলাম। এটা হচ্ছে অনলাইনের শিক্ষার একটা অবস্থা, ঠিক আছে, কিছু করার নেই। তাহলে 18টা পরীক্ষার মাধ্যমে আমরা এটা শেষ করব। এইবার প্রত্যেকটা পরীক্ষার আগে আমি টাইম ফিক্সড করে দিব। কখন আপনার একদম শেষ হয়েছে কোনটা, কোনো ক্লাস বাকি নাই, একদম শেষ হয়েছে কোনটা, কোনো ক্লাস বাকি নাই, বলেন তো? কোনো ক্লাস বাকি নাই। আমরা প্রথম পরীক্ষা, আচ্ছা হ্যাঁ, সাউন্ড ঠিক আছে ভাই, বুঝতেছি না ভাই, সাউন্ড সমস্যা, কিসের সাউন্ড সমস্যা? কিছু করার নেই। তাহলে 18টা পরীক্ষার মাধ্যমে আমরা এটা শেষ করব। সাউন্ড ঠিক আছে তো? এইবার প্রত্যেকটা পরীক্ষার আগে আমি টাইম ফিক্সড করে দিব। হ্যাঁ, আপনার একটু সমস্যা হচ্ছিল কিনা? কোনটা ক্লাস বাকি নাই, প্রথম পরীক্ষা একদম শেষ হয়েছে কোনটা, কোনো ক্লাস বাকি নাই, ফার্স্ট এক্সাম, কোনো ক্লাস বাকি নাই। আমরা ফার্স্ট এক্সাম ম্যাথমেটিক্স কখনো পরীক্ষা দেননি, ম্যাথমেটিক্স কখনো পরীক্ষা দেননি আমরা। তাহলে প্রথম পরীক্ষা বীজগণিত, বীজগণিত। এই বীজগণিত শেষ করতে কতদিন সময় নেবেন বলেন? বীজগণিত শেষ করতে কতদিন সময় নেবেন? এই কয়দিন শুধু ম্যাথমেটিক্স পড়বে, কারণ গত 6 মাস ধরে আপনাদের ম্যাথমেটিক্স আলাদা করে কোনো পরীক্ষা না হয় নাই। যদি আমার কথা শুনে থাকতেন গত 6 মাস আগে অথবা গত 4 মাস আগে প্রত্যেক দিন কেউ যদি 2 ঘন্টা 3 ঘন্টা করে ম্যাথমেটিক্স করেন, তার ম্যাথ শেষ হয়ে যাওয়ার কথা। আর যার শেষ হয় নাই, আমার বিশ্বাস এবার শেষ হবে না। যার শেষ হয় নাই, আমার বিশ্বাস শেষ হয় নাই। কতদিন সময় নেবেন বলেন? আমার এখানে তো সাউন্ড ঠিক আছে, কিন্তু ছেলে মেয়ে বলতেছে সাউন্ড প্রবলেম। সময় নেবেন এই কয়দিন শুধু ম্যাথমেটিক্স পড়বে, কারণ গত 6 মাস ধরে আপনাদের ম্যাথমেটিক্স আলাদা করে কোনো পরীক্ষা না হয় নাই। যদি আমার কথা শুনে থাকতেন গত 6 মাস। আচ্ছা এইবার বলেন, প্রত্যেকদিন কেউ যদি 2 ঘন্টা 3 ঘন্টা, এইবার বলেন বীজগণিত শেষ করতে কতদিন সময় নেবেন? আমার বিশ্বাস এবার শেষ হবে না। আচ্ছা আচ্ছা, বোর্ডের কাছে গেলে সমস্যা হয় নাকি? আচ্ছা আমার এবার বলেন, আজকে রবিবার, আজকে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার, এই 6 দিন, এই 6 দিন, আগামী রবিবার। রবিবার বীজগণিতের উপর পরীক্ষা, তবে বীজগণিতের সাথে একটা জিনিস থাকবে, বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা। বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা, এটা পাঠ থাকবে। বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা। না, এর বাইরে দেয়া যাবে না, এর বাইরে দেয়া যাবে না। আগামী রবিবার, দিস ইজ ফাইনাল টাস্ক, দিস ইজ ফাইনাল টাস্ক। তাহলে এখন কি করবেন ভাই? এই 6 দিন ম্যাথ স্যার আপনি কিচ্ছু পড়িয়েন না, এই 6 দিন ম্যাথ স্যার আপনি কিচ্ছু পড়িয়েন না। আগামী রবিবার পর্যন্ত ম্যাথমেটিক্স ব্যতীত আপনি কিচ্ছু পড়িয়েন না। প্রত্যেকটা চ্যাপ্টার করবেন। কোন চ্যাপ্টারে যদি সমস্যা থাকে তাহলে সেই চ্যাপ্টারটা ক্লাস দেখে নেবেন, এবং ফাইনাল একটা নোট করবেন যেন পরীক্ষার আগের দিন যেন আপনি একবার এক নজরে দেখে যেতে পারেন, যে না এই সূত্রগুলো এইরকম আছে, এই সূত্রগুলো এরকম আছে। বিন্যাসের কিছু মানে সবগুলা সূত্র একসাথে, টাইপ বা প্যাটার্ন গুলো একসাথে করে রাখবেন। আমি কি বোঝাতে পারলাম? এই 6 দিন এখন। আচ্ছা, জব সলিউশন কি এখন পড়বো না? এখন জব সলিউশন আমরা পড়বেন না, জব সলিউশন আমরা আবার পড়বো ঈদের পরে। জব সলিউশন আমরা আবার পড়বো ঈদের পরে। তবে এইবার আর জব সলিউশন মানে আমরা সাল ভিত্তিক পড়বো না, এইবার জব সলিউশন পড়বো টপিক ভিত্তিক। মনে আছে আপনাদেরকে বলছিলাম যে আমরা টোটাল 180টা টপিক, 120টা টপিক পড়বো। আমরা 120টা টপিক পড়বো, ঠিক এইরকম ভাবে সাজানো। জব সলিউশন আমরা টপিক ভিত্তিক পড়বো, সাল ভিত্তিক আর পড়বো না। সাল ভিত্তিক কেন পড়বো না? কারণ সাল ভিত্তিক আমরা কয়েকবার পড়ছি, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে একই সালের প্রশ্ন কয়েকবার থাকে। 34তম বিসিএস এ যেটা আসছে 44তমতে আসছে একই প্রশ্ন বারবার। 37তম বিসিএস এর মিনিমাম 10 থেকে 15টা প্রশ্ন বাদ দেওয়া যায়, এগুলো লাগবেই না, অথচ আমাদের পড়তে হয়। টপিক ভিত্তিক প্রশ্ন পড়লে একটু প্রশ্ন বারবার আসবে না, আমাদের রিভাইজ দিতে সুবিধা হবে ইনশাল্লাহ। ঠিক আছে,
প্রতিদিন লাইভ ক্লাস থাকবে 6 দিন পরে ভাই যে এই পরীক্ষাতে সলভ ক্লাস হবে। হ্যাঁ, সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাগুলো হবে, সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাগুলো, এগুলার পরীক্ষাগুলোর সলভ ক্লাস হবে। সাবজেক্ট ভিত্তিক যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলোর সলভ ক্লাস হবে। আমরা প্রথমত চেষ্টা করব ইংরেজি এবং গণিতের জন্য, যদি পসিবল হয়, যদি পসিবল হয় তাহলে সবগুলো সাবজেক্টই দিব ইনশাআল্লাহ। জান, তারপরও পড়েন, এরপরও ক্যাডার হন, এরপরও বিয়ে করেন। বুঝতে পারলাম? ওকে। মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার এনাফ। রবিবার রাত পরীক্ষা, তার মানে রবিবার সারাদিন পাচ্ছেন। 6 ডে ইজ এনাফ টু কমপ্লিট বীজগণিত। আমি কি বোঝাতে পারলাম? এনাফ যদি আগে করে থাকেন। এখন আগে যদি না করে থাকেন তাহলে 6 দিন কেন, আপনার 10 দিন না 20 দিনও পারবেন না। ওকে, আমার পয়েন্ট ক্লিয়ার। এই 6 দিন বা 7 দিন আগামী রবিবার পর্যন্ত আপনার অন্য কোনো পড়া নাই, শুধুমাত্র যেদিন লাইভ ক্লাস হবে ওই লাইভ ক্লাসগুলোর পড়াটুকু আপনি কমপ্লিট করবেন। আমি কি বোঝাতে পারলাম? আমার মেসেজ যদি ক্লিয়ার হয় তাহলে এমসি লিখে দিবেন, আমি ক্লাস থেকে বের হয়ে যাবে, আপনারা বিজ্ঞান ক্লাস করবেন। ঠিক আছে, থ্যাংক ইউ। 20 তারিখ এনএসআর পরীক্ষা আছে, তো কি হয়েছে? 20 তারিখ এনএসআর পরীক্ষা, এনএসআর পরীক্ষার জন্য সমস্যা কি? করেন। আমি প্রত্যেকটা পরীক্ষার জন্য তো আপনি আলাদাভাবে প্রস্তুতি নিতে পারবেন না। আমি কি বুঝাইতে পারলাম? 23 তারিখ, হ্যাঁ, প্রত্যেকটা পরীক্ষার জন্য তো আলাদা প্রস্তুতি নিতে পারবেন না। এখন এনএসআর জন্য কি আপনি আবার নতুন করে সমাজ পড়বেন? প্রত্যেকটা পরীক্ষা প্রতি সপ্তাহে পরীক্ষা, এখন প্রতি সপ্তাহে পরীক্ষার জন্য কি আপনি আলাদা করে প্রস্তুতি নেন? না। যাদের এনএসআই পরীক্ষা আছে, প্রিপারেশন দুর্বল, তারা ম্যাথমেটিক্সের সাথে যদি কোঅপ আপ করতে পারেন, অ্যাডাপ্ট করতে পারেন, তাহলে ম্যাথমেটিক্স শেষ করে বাকিগুলো করতে পারেন। এখন যদি মনে হয় যে আপনার ওটা ফোকাস দেওয়া উচিত, ওটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপস টু ইউ, আমার উপর না। এমসি ভাইয়া রুটিন দেওয়া হয়নি তো এতক্ষণ কি আর আলাপ করলাম? কিসের রুটিন? এতক্ষণ কিসের কথা বললাম? আমাকে রুটিন দেওয়া হয়নি। সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা আমি আগামীকাল সকালে পোস্ট দিয়ে দেবো ইনশাল্লাহ। ঠিক আছে, সবাই তো আর ক্লাস করবে না, ক্লাস করেও নি, জানবেও না। ওকে, আমরা বিসিএস ক্যাডার হলে আপনার বিয়ে করতে হবে ভাই, আপনি রাজি হয়ে যান। আমি বিয়ে করছি না, আপনার কে বলছে? আমি কি একবারও বলছি যে আমি বিয়ে করিনি? আমার বিয়ে নিয়ে টেনশন করে লাভ আছে? আপনি নিজেরটা সামলান। এটা ভালোবেসে বলছি শান্তকে, এটা অভিমান করে বলিনি। আমি ধরেন বিয়ে করে ফেলছি, টেনশন নাই, কিন্তু আমার বিয়ে টেনশনটা বাদ দিয়ে আপনি বিসিএস ক্যাডার হন। প্রয়োজন হলে বিসিএস ক্যাডার হলে 2 ভাই একসাথে আবার বিয়ে করবো, টেনশন নাই। ঠিক আছে, ওকে। আমি থ্যাংক ইউ, আমি বিদায় নিলাম, বাকি ক্লাস করেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। আগামী রবিবার, আগামী রবিবার, তারপর আমি একটু চিন্তা করে যে রবিবার চ্যাপ্টার তো যেহেতু বিন্যাস সমাবেশ দেয়া আছে, তো বিন্যাস সমাবেশ সম্ভাব্যতা যদি প্রয়োজন হয় তাহলে আরো 2 দিন বাড়াই দিব, 7 দিন দিব। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভাই আসুন। হ্যাঁ, দিলাম আপনাকে ওই যে, ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কি অবস্থা, শোনা যায়? একটু কমেন্ট টমেন্ট করেন, শোনা যায় কিনা। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে চলেন আমরা পড়াশোনায় যাই। আমরা কি যেন পড়বো বলছিলাম? এই বোটানি, তাই না? উদ্ভিদ বিজ্ঞান। উদ্ভিদ বিদ্যা 2। তো উদ্ভিদ শেষ করে আমরা চলে যাব মোটামুটি ওই যে ভিটামিন বি অ্যান্ড সি। ঠিক আছে, ওকে।
তাহলে ব্ল্যাক কালার হলে মনে হয় বেশি ভালো হয় আপনাদের। ব্ল্যাকটা দিয়ে দিলাম। উদ্ভিদ বিজ্ঞান 2, ঠিক আছে। আমরা গত দিন লাস্ট যে টপিকগুলো পড়েছিলাম তার মধ্যে একটা হচ্ছে গমের নাম ছিল আর একটা আলুর নাম, তাই না? গম আর আলুর জাতের নাম। আজকে আমরা একটু ধানের জাত দিয়ে শুরু করি, তারপর পুষ্টি উপাদান নিয়ে কথা বলবো। আচ্ছা, তার আগে একটা কোশ্চেন বলেন তো, দিন নিরপেক্ষ উদ্ভিদ কোনগুলি? একটু লেখেন, দিন নিরপেক্ষ উদ্ভিদ কোনগুলি? দিন নিরপেক্ষ উদ্ভিদ কোনগুলি? ওকে, তো এখন যে বিষয়টা নিয়ে আমরা পড়বো, ঠিক আছে, আপনারা অনেকে কমেন্ট করছেন, তাহলে ধান, ধান নিয়ে। তো ধান, আমরা সবাই ধানের নামগুলো মুখস্থ করে ফেলছি অনেকেই, যে ধানের নাম এটা এটা এটা। তো এভাবে হয়তো বা মনে থাকে না। তো মনে রাখার জন্য আপনারা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করতে পারেন, তাহলে আরও ইজিলি এটা বুঝতে পারবেন। ধরেন আমরা খুব সেন্সিটিভ ইস্যু, প্রেম ঘটিত একটা কারণ নিয়ে বিষয়টা দেখব, যে এটা ত্রিভুজ প্রেমের একটা গল্প। নীরব নামের একটা ছেলে, ঠিক আছে, আগে বুঝে নেন, লেখার দরকার নেই, পরে লিখবেন। নীরব বা নিবিড়, নিবিড়। তো এই নিবিড়ের একটা সম্পর্ক আছে, এটা আশার সাথে, নাম আশা। তো এই আশার সাথে হঠাৎ করে নিবিড়ের ব্রেকআপ হয়ে যায়। তারপরে কি শুরু হলো? নিবিড় ফেসবুকে স্যাড পোস্ট দেওয়া শুরু, কষ্ট, সেকা খাইছে এরকম পোস্ট দিচ্ছে। এটা দেখে আরেকটা মেয়ে তাকে সান্ত্বনা দিতে যে প্রেমে পড়ে গেছে, ঠিক আছে, এরকম হয় না? তো এর নাম হচ্ছে আশা। তাহলে আশা হচ্ছে এটা নিউ গার্লফ্রেন্ড কার? নিবিড়ের। সরি, আশা তো দুইবার হয়ে গেল, সরি। দুইটা চেঞ্জ করে দিই নাম। ময়না, হ্যাঁ, সুন্দর নাম। আর এই পাশে আশা, আশার জায়গায় থাক। তো এখন এই যে রিলেশনটা, তাহলে দেখেন তো, আশাকে এবং ময়নাকে যদি দেখে তাহলে কি ভালো লাগবে? লাগবে না। এ যদি ওকে দেখে তাহলে রাগ হবে, ও যদি একে দেখে তাও রাগ হবে। তো একদিন এই আশা নিবিড়ের সাথে কি হয়েছে, যেহেতু নতুন রিলেশন হয়েছে, এই জন্য তারা চিন্তা করে ফেসবুকে একটা ডেটিং ফিক্সড করে যে অমুক দিনে দেখা করবে। তো এখন চিন্তা করেন তো, বন্ধু বান্ধব যদি নতুন কারোর সাথে দেখা করতে যায় তাহলে কি একা একা যায়, না কয়েকজন মিলে একসাথে যায়? কি হয় বলেন তো, বলেন। তো এখন দেখেন, এই যে আশা নিবিড়কে কখনো চোখে দেখেনি, যার কারণে সে তার বান্ধবীকে সাথে নিয়ে যাচ্ছে। তো যেহেতু তার সাথে দেখা করতে যাচ্ছে, নিবিড়ের সাথে নতুন একটা ছেলের সাথে দেখা করতে যাচ্ছে, তাহলে কি করতে হবে? সাজুগুজু করতে হবে, তাই না? সাথে মুক্তার মালা পড়ছে আর কি তারা। তো আমরা একটু ওই কথাটাই লিখি। এখন আপনারা লিখতে পারেন, আশা ও হিরে, হীরা দিলাম, হ্যাঁ, আশা ও হীরা মুক্তার মালা গলায় দিয়ে, মুক্তার মালা গলায় দিয়ে, গলায় দিয়ে কার সাথে গেল? নিবিড়ের সাথে
সমোসা খেতে গেল। নিবিড় হচ্ছে আসলে মানে একবারে মানে সে প্রতিষ্ঠিত বেকার। যেহেতু প্রতিষ্ঠিত বেকার, টাকা পয়সা নাই, তাহলে ডেটিং করলেই কি আর না করলেই কি, তো সেক্ষেত্রে সামোসা খাইতে গেছে, এটাই অনেক। তো এখন এই যে সামোসা খাইতে গেল কারে নিয়া, আশারে নিয়া। আর হীরা হচ্ছে তার বান্ধবী, আর মুক্তার মালা গলায় দিয়ে নিবিড়ের সাথে সমোসা খেতে গেল। এখন এই যে সমোসা খাইতে গেছে রেস্টুরেন্টে, হঠাৎ করে ওই জায়গায় আবার তার এক্স ময়না এসে হাজির। তো কে আসছে হঠাৎ? হঠাৎ ময়না হঠাৎ ময়না আসলো, ঠিক আছে। এতে এতে কে বলেন? আশা রাগ করে ময়নার আবার একটা, সরি, এই আশার কিন্তু আবার এক্স ছিল, হ্যাঁ। ওই এক্সের সাথে সে বিভিন্ন কায়দায় গাজীপুরে চলে গেছে। কিভাবে? যে রাগ করে প্রগতিকে সাথে নিয়ে সাথে নিয়ে ইরিশাইল ব্রিশাইল পাড়ি দিয়ে কিরণের গতিতে, কিরণ মানে তো বুঝেন, কিরণের গতিতে, যদিও এখানে আশা যেহেতু রাগ করছে, আর রাগ করলে তো রাগে গজগজ করে যাবে, তাই না? এই জন্য একটু স্পিড বোঝাচ্ছে। কিরণের গতিতে ইরাটমে চড়ে, ইরাটম ঘোড়ার গাড়ি, হিরাটমে চড়ে উপসি ও ইসামতি নদী পাড়ি দিয়ে এরপর ট্রেনে চড়ছে। ট্রেনের নাম হচ্ছে সোনার বাংলা। সোনার বাংলা একের পঞ্চম কামরায় বসে তার বান্ধবী বিনার বাড়ি গাজীপুরে চলে গেল। তো এটা আপনারা এভাবে মনে রাখতে পারেন। এখন আমরা একটু আন্ডারলাইন করব। তাহলে এখানে কি আন্ডারলাইন করেন? আশা, হীরা, মুক্তা, মালা, নিবিড়। এই যে নিবিড় যে সমোসা খাইতে গেল, এটা কোনো জিনিস হয়েছে? অবশ্যই জিনিস হয় নাই। এই জন্য এই নিবিড়কে, সমোসাকে দুটাই ভেঙে ফেলেন। নিবিড়, এখানে নি দিয়ে নিজামি, বি দিয়ে বিপ্লবী, এরপরে কি? র দিয়ে রহমত। তার মানে শুধু মানে নিবিড়ের ভিতরে কয়টা নাম আছে? 3টা নাম আছে। ওকে। এরপরে এই যে সমোসা খেতে গেল, সমোসা তো আসলে খাওয়ার জিনিস না, এটা আসলে জাঙ্ক ফুড। তো স দিয়ে সুফলা, ম দিয়ে মোহনী, আর চা দিয়ে চান্দিনা। ঠিক আছে। এখানে 3টা নাম, এখানে 3টা নামে, নিবিড়ের নামে 3টা, আবার সমোসা নামে 3টা আছে। এরপরে আসেন
খেতে গেল, হঠাৎ কে আসছে? ময়না। তাহলে ময়না কি? ময়না হচ্ছে উন্নত জাতের ধানের নাম। এতে আশা একবার আছে, আর দেওয়ার দরকার নেই। কাকে নিয়ে? প্রগতি। তাহলে প্রগতি একটা কি? একটা ধানের নাম। তারপর ইরি শাইলের শুধু ইরি, শুধু ইরি। তো এখানে ইরি দিয়ে অনেকগুলো নাম হতে পারে, এরকম যে ইরি 8, ইরি 9, ইরি 10, ইরি 11, ঠিক আছে, ইরি 50, 60, মানে একটা নাম্বার, মানে যাচ্ছে, মানে আপডেট হয়েছে আর নাম চেঞ্জ হয়ে গেছে। ব্রি, এখন এখান থেকে নাম আসতে পারে ব্রি 61, হ্যাঁ, ব্রি 61, ব্রি 62। তো এখানে রিটেনও কোশ্চেন আসে যে জিঙ্ক সমৃদ্ধ ধানের নাম লিখুন, যে এই ধানে মানে জিঙ্ক আছে। যদিও আরেকটা, এই যে বঙ্গবন্ধুর নাম অনুসারে একটা ধানের নাম ছিল, বঙ্গবন্ধু শতবর্ষ নাম দিয়ে একটা ধানের নাম রাখা হয়েছিল, কিন্তু এখন তো বঙ্গবন্ধুর নাম পড়ে কোনো লাভ মনে হয় যে হবে না। আপা আসলে ওটা বলে দিলাম যে বঙ্গবন্ধু 100। এখন আসেন, ব্রি ব্রি নাম্বারিং গেল, এরপর কিরণ, কিরণ, এরপর কি? ইরাটম, উপসি। এটা হচ্ছে প্রথম, এটা বাংলাদেশে প্রথম এবং বর্তমান। বাংলাদেশে উপসি ধানটা প্রথম আসে এবং বর্তমানেও আছে। এটা উচ্চ ফলনশীল জাতের একটা ধান। এরপর ইসামতি, নদীর নাম অনুসারে এগুলো। তারপর সোনার বাংলা 1। কেউ চট্টগ্রামের থাকলে বলেন, চট্টগ্রামে থাকলে কেউ বলেন, তারা সোনার বাংলা 1-এ করে যায়। হ্যাঁ, সোনার বাংলা ট্রেনে, সোনার বাংলা বাসও আছে। আর পঞ্চম কামরা, এখানে মনে রাখবেন পঞ্চব্রীহি, পঞ্চব্রীহি। এটা কে আবিষ্কার করছেন? একটু নামটা কমেন্ট করবেন, কারণ এটা জিকের কোশ্চেন। পঞ্চব্রীহি একবার লাগালে, আমরা সচরাচর ধান গাছ একবার কেটে ফেললেই শেষ, এটা আবার লাগাইতে হয়, মানে ফল দেওয়ার পরে এটা মরে যায়, এই জন্য এগুলো ঔষধি গাছ। তো যাই হোক, এই যে ফল দেওয়ার পরে এটা আর মরবে না, না মরে কি হবে? একবার লাগাবেন, 5 বার ধান ওখান থেকে কাটতে পারবেন, তাহলে চাষাবাদের ঝামেলা একটু কমলো, এই জন্য এটাকে বলতেছে পঞ্চব্রীহি। বিনা, আসলে বিনা, তো এই যে বিনা, বিনা, বিনার বাড়ি গাজীপুরে না, ও ময়মনসিংহের মেয়ে। তো ময়মনসিংহের মেয়ে বিয়ে হয়েছে গাজীপুরে, ঠিক আছে। তো তাহলে এই বিনা, বিনা কোথায়? বাংলাদেশ ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার এগ্রিকালচার। এরপর দেখেন কোথায় আসছে? গাজীপুরের শুধু গাজী, শুধু গাজী, গাজীর মানও থাকতে পারে গাজী। আবার এই যে গাজীপুরে লিখবেন BRRI, বাংলাদেশ রাইস রিসার্চ ইনস্টিটিউট। তাহলে এই বিনা বাদ দিয়ে এখানে যে ধানগুলো আপনারা দেখলেন, এদের সবার বাড়ি কোথায়? গাজীপুরে, গাজীপুরে, ঠিক আছে। কৃষি গবেষণা ইনস্টিটিউট হেডকোয়ার্টার কোথায় বলেন? তো এই যে গাজীপুর। তাহলে ব্রি আমরা লিখলাম, বাংলাদেশের রাইস রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত? জয়দেবপুর, গাজীপুর। এই হচ্ছে ধানের নাম। দেখেন কতগুলো নাম আমরা পড়ে ফেললাম উইদাউট মুখস্থ টখস্থ না করে, শুধু গল্পটা একটু মনে রাখলেই হচ্ছে। এই মিলে গেছে, ফুফাতো বোনের নাম বিনা, বাড়ি ময়মনসিংহ, হ্যাঁ মিলে গেছে। কই হয়, হ্যাঁ, ঠিক আছে, ওকে। তাহলে ধানের নাম শেষ, ধানের নাম খতম। এখন আসেন উদ্ভিদের পুষ্টি উপাদান। উদ্ভিদের পুষ্টি উপাদান। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 16টি। তো আগে BCS এ
এবং নন ক্যাডার জবগুলোতে এন থেকে কোশ্চিন ডাইরেক্ট চলে আসতো। তো ইদানিং একটু বিসিএস এ কম, তবে অন্যান্য যে নন ক্যাডার জবগুলো আছে প্রায় অধিকাংশ জায়গায় টুকটাক এখান থেকে কোশ্চেন হয়। তার চেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের শরীর কি দিয়ে তৈরি, এর যে উপাদানগুলো আমরা যদি দেখি তাহলে কি পাবো, কার্বন ডাই অক্সাইড, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক আছে। মূলত আমাদের বডিতে প্রোটিন সবচেয়ে বেশি থাকে, আর প্রোটিনের ক্ষুদ্রতম একক হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, আর অ্যামাইনো অ্যাসিড তৈরি হয় নাইট্রোজেন থেকে। আর নাইট্রোজেনটা টোটালি কোথা থেকে আসে, উদ্ভিদ থেকে। তাহলে উদ্ভিদের ভিতর নাইট্রোজেনের ঘাটতি থাকলে আমাদেরও সমস্যা হবে। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান কয়টি আমরা দেখলাম, 16টি। এই 16টাকে দুইটা ভাগে ভাগ করা যায়, এই 16টাকে দুইটা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মুখ্য উপাদান, মুখ্য উপাদান, আর একটা গৌণ উপাদান। মুখ্য উপাদান আর একটা গৌণ উপাদান, মুখ্য উপাদান আর গৌণ উপাদান। তো মুখ্য উপাদান 10টি, 10টি। আর এগুলো কি বেশি পরিমাণে লাগে, বেশি পরিমাণে প্রয়োজন। তাহলে উদ্ভিদে এই 10টা বেশি দরকার হয়। আর এখানে গৌণ উপাদান তাহলে কয়টা থাকলো, 6টি। এগুলো অল্প পরিমাণ প্রয়োজন হয়, অল্প পরিমাণ, অল্প পরিমাণ। এই সামোসার স দিয়ে সুফলা, স দিয়ে সুফলা, মোহনী চান্দিনা, ভেরি গুড। তাহলে উদ্ভিদের পুষ্টি উপাদান মোট 16টি, আর দুইটা ভাগে ভাগ করা যায়, মুখ্য উপাদান এবং গৌণ উপাদান। আচ্ছা আপনারা বলেন তো কোনটা পড়বেন, এটার মধ্যে যে কোনো একটা পড়াবো আমি, তাহলে কোনটা পড়বেন বলেন। আচ্ছা আমি আপনাদেরকে বলি, আমরা যে মুখ্য উপাদান পড়বো 10টি, বেশি পরিমাণ লাগে এই জন্য মনে হচ্ছে। তো এখানে একটা শর্টকাট ব্যাপার আছে। যারা একটু কম বুঝি, বেশি পড়তে ভাল লাগে না, তারা চাইলে এই 6টি পড়তে পারে। এই 6টা বাদ দিয়ে অপশানে যেটা থাকবে সেটা মুখ্য উপাদান, 6টা বাদ দিয়ে যেটা থাকবে সেটা হচ্ছে মুখ্য উপাদান। তাহলে 10টি মুখস্থ করার প্যারা থেকে আপনি 6টা মুখস্থ করেই খেলা শেষ করতে পারেন। রিটার্নের ক্ষেত্রে আবার দুটাই জানতে হবে, তা আমি দুটাই জানাবো। চলেন, অনেকে আবার মুখ্য উপাদানের কথা বলছে, ওদেরকেও মুখ্য উপাদান না বোঝালে খুব মন খারাপ করবে। তো এই জন্য মুখ্য উপাদানগুলো দেখি। মুখ্য উপাদান তাহলে 10টি। তো এই যে 10টি, এগুলো কিন্তু যারা সায়েন্সের স্টুডেন্ট আছি তারা এটা পড়ছেন কিভাবে, এম জে কে ক্যাফে, ক্যাফে ফর নাইস চপস, এখানে 10টা মুখস্থ করে ফেলেন। এম জে কে ক্যাফে ফর নাইস চপ, এম জে কে এটা একটা ক্যাফে, আর ওটা ভালো চপ বানাই, এই কথাটাই বলতেছে, ঠিক আছে। এম জে কে ক্যাফে ফর নাইস চপ। তো যারা অন্যান্য ব্যাকগ্রাউন্ডের আছি, সায়েন্সের না, এদের জন্য এগুলোর নাম লিখে ফেলেন। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম,
তো পরীক্ষায় সরাসরি ম্যাগনেসিয়ামটাই বেশি থাকে, ঠিক আছে, তারপরে এটা ব্যাকেটে থাকতে পারে। তো কে দিয়ে কি, পটাশিয়াম, পটাশিয়াম, আর সিএ ক্যালসিয়াম, এফই লৌহ বা আয়রন, আর ফর দিয়ে কিছু নাই, হ্যাঁ, এখানে এন দিয়ে নাইট্রোজেন, নাইট্রোজেন, সি দিয়ে কার্বন, কার্বন, এইচ দিয়ে হাইড্রোজেন, ও দিয়ে অক্সিজেন, অ দিয়ে অক্সিজেন, পি দিয়ে ফসফরাস, আর এস দিয়ে সালফার। এই হচ্ছে 10টা। এদের কার অভাবে কি হয় এগুলো আমরা জানার চেষ্টা করব। তো উদ্ভিদের তাহলে মুখ্য উপাদান এই 10টা, এই 10টার মধ্যে আমরা নাইট্রোজেন দেখলাম। নাইট্রোজেন বায়ুমণ্ডলের পরিমাণ সবচেয়ে বেশি, কত পার্সেন্ট বলেন তো বায়ুমণ্ডলের নাইট্রোজেনের পরিমাণ কত? আমরা সামনের ক্লাসগুলোতে দেখব বায়ুমণ্ডলের উপাদানগুলা। বলেন বলেন, একটু দেখি শুনি। ভেরি গুড। তাহলে বায়ুমণ্ডলে নাইট্রোজেনের পরিমাণ কত? নাইট্রোজেনের পরিমাণ 78.02%। তো এইটা হচ্ছে প্রধান। যদি বলে প্রধান উপাদান কোনটি, তাহলে কি নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনটা অ্যাকচুয়ালি থাকে কোথায় বলেন তো? থাকে বায়ুমণ্ডলে। তাহলে উদ্ভিদ কিভাবে এটা রিসিভ করবে? তো উদ্ভিদের রিসিভ করার যে ব্যাপারটা বা মেকানিজমটা, এই নাইট্রোজেন বায়ুমণ্ডলে যখন থাকে, এখন দেখেন বর্জ্যপাতের সময় প্রচুর বর্জ্যপাত হচ্ছে, সাবধানে থাকবেন, কারণ বর্জ্যপাতের সময় বাইর হওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? তো বাইর হওয়ার দরকার নেই, কারণ এখন আপনারা অনলাইনে ক্লাস করতেছেন। শুধু আমার একটু ঝামেলা আর কি, আবার আসবো স্টুডিওতে। তো এই যে বর্জ্যপাতের সময় বিপুল শক্তি ক্ষরণ হয় এবং উচ্চ তাপমাত্রা ও চাপে এই বায়ুমণ্ডল থেকে নাইট্রোজেন বৃষ্টির পানিতে মিশে। তাহলে পানিতে মিশে, বায়ুমণ্ডল থেকে কোথায়? পানিতে মিশে। পানিতে মিশার পরে এটা একটা লবণ বা আয়ন হিসাবে থাকে। লবণ বা আয়ন মানে অ্যাসিড, একবারে অ্যাসিড লিখে ফেলি, অ্যাসিড, অ্যাসিড, অ্যাসিডের পরিণত হয়। আর এই অ্যাসিডটাই যখন মাটিতে, মাটিতে আয়ন বা লবণ আকারে মাটির দিয়ে দেন তাহলে ভালো হবে। মাটির আয়ন বা লবণ আকারে উদ্ভিদ, উদ্ভিদ কি করে? শোষণ করে। উদ্ভিদ শোষণ করে। তো কয়টা স্টেপ? তাহলে প্রথমে আমরা কি দেখব? এটা হচ্ছে পানিতে, হ্যাঁ, এটা আলাদা বলা লাগবে না। পানিতে কি হিসাবে? অ্যাসিড হিসাবে। তারপরে কোথায়? মাটিতে যায়। তার মানে স্টেপ প্রথমে বায়ুমণ্ডলে থেকে কোথায়? পানিতে মিশে এক, তারপরে মাটিতে, মাটিতে চলে যাবেন। এভাবে উদ্ভিদ নাইট্রোজেনটা শোষণ করতেছে। তাহলে টোটাল প্রসেস যদি দেখি বায়ুমণ্ডল থেকে, তাহলে এইটা দিবেন এক, এটা দুই, এটা তিন, তিনটা ধাপে নাইট্রোজেন উদ্ভিদ গ্রহণ করে, ঠিক আছে? তিনটা। তাহলে কিভাবে? বায়ুমণ্ডল, পানিতে অ্যাসিড রূপে, মাটিতে আয়ন বা লবণ আকারে, তখন উদ্ভিদ শেকড়ের মাধ্যমে এটা রিসিভ করে বা শোষণ করে। আচ্ছা, নাইট্রোজেন নিয়ে আরো পরে বলবো। সবগুলোরই অভাবজনিত রোগ বা এটার জন্য কি হয়, ওটার জন্য কি হয়, এগুলো বোঝার চেষ্টা করব। আচ্ছা,
আরেকটা গৌণ উপাদান। গৌণ উপাদান কোনগুলা? গৌণ উপাদান, গৌণ উপাদান কয়টি? 6টি। যদিও ওই যে 9-10-এ এই মুখ্য উপাদানগুলোর একটা টেকনিক দেওয়া ছিল, MJK ক্যাফে ফর নাইস জব। তো ওই জিনিসটা এখানে কিন্তু আর দেওয়া নাই, এখানে কোনো টেকনিক ইউজ করা নাই। তাহলে আপনি কিভাবে পড়বেন, আপনি কিভাবে পড়বেন বা পড়তে পারেন সেই জিনিসটা একটু বোঝাই। তাহলে কয়টা উপাদান এখানে? 6টা। ওই 10টা বাদ দিয়ে যা আসবে সবগুলোই এখানে পড়বে। সবগুলো কোথায় পড়বে? এখানে পড়বে। তো আমরা এই 6টা কিভাবে মনে রাখবো? তো এটা এরকম, বাবু, বাবু নামের একটা ছেলে, হ্যাঁ, বাবু কার নাম আছে একটু বললেন না? সবাই বাবু, আল্লাহ জানে। তো যাই হোক, ওই বিষয়ে না বলি। তো বাবু নামের একটা ছেলে, ও কুলসুমের সাথে রিলেশন ছিল। কুলসুমের মনটা ভেঙে সে কি করছে, কারিনা এবং মলির সাথে যুক্ত হয়েছে, মানে সম্পর্ক তৈরি করছে আর কি নতুন করে। তাহলে এই কথাটাই আমরা একটু লিখব। তাহলে বাবু, বাবু কুলসুমের, এই কুলসুম মিলে গেলে বললেন কুলসুমের মন ভেঙে, মন ভেঙে কারিনা ও মলির সাথে, মলির সাথে জয়েন্ট হয়েছে। মুখস্থ করে ফেলেন, এখনই মুখস্থ করে ফেলেন। আপনাদেরকে তো পরে আর আহ, পড়ানো যাবে না, তখন তো আবার ভুলে যাবেন। হয়েছে? মুখস্থ হয়েছে? আচ্ছা চলেন। বাবু, এই বাবু দিয়ে বি লেখেন, বি। কুলসুম, CU। মুন দরকার নাই, সরি, মুন দরকার আছে, MN। এগুলোর নাম আমি একটু পরে লিখে দিচ্ছি। ভেঙে, ভেঙে লাগবে না, কারিনা CL, আর মলি MO। তাহলে কি কি পাইলাম? বাবু, কুলসুম, মুন ভেঙে কারিনা ও মলির সাথে কি হয়েছে? জয়েন্ট হয়েছে, ZN, জিঙ্ক, ZN জিঙ্ক। তো এই হচ্ছে 6টা, দেখেন 6টা মিলে গেছে। ঠিক আছে? তো মন ভাঙ্গা মসজিদ ভাঙ্গার সমান কথা, এজন্য সে আবার 2টা মন জোড়া লাগাই দিছে, একদিকে ভাঙ্গা আর একদিকে গড়ে দিছে আর কি। তো এটা কোনো সমস্যা নেই। তাহলে বি, বি দিয়ে কি? বোরন, বি দিয়ে বোরন। CU কপার বা তামা, তাহলে দেখেন তামাও আমরা খাই। জিঙ্ক, সরি, MG ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ। CL ক্লোরিন, ক্লোরিন। যারা সঙ্গে টঙ্গে পারতেন না, ওদের এখানে সব প্র্যাকটিস হয়ে যাবে। মলিবডেনাম, আর এটা কি? জিঙ্ক, জিঙ্ক বা দস্তা, জিঙ্ক বা দস্তা, জিঙ্ক বা দস্তা।
এই হচ্ছে আমাদের 6টা গৌণ উপাদান। চলেন, কোনটার অভাবে কি হয় বা উদ্ভিদের কি কি সমস্যা ঘটতে পারে, কখন এটা সমস্যা হয় বা কি সমস্যা হওয়া উচিত, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করি। উদ্ভিদের হেডিং দিয়ে দিবেন উদ্ভিদের পুষ্টির অভাবজনিত রোগ। আবার মানবের না, কিন্তু মানুষের না, এটা উদ্ভিদের পুষ্টির অভাব জনিত রোগ। সবগুলো আমরা পড়বো না, সবগুলো আমাদের লাগবে না। যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই আমরা পড়বো, যেগুলো গুরুত্বপূর্ণ শুধু সেগুলোই পড়বো। যদি আমরা প্রথমটা পড়তে চাই, যেহেতু নাইট্রোজেনের পরিমাণ বেশি থাকবে, তো নাইট্রোজেনটা আমরা লিখতে পারি নাইট্রোজেন। যাদের অসুবিধা হবে, এটা নাম লিখবেন নাইট্রোজেন। এর অভাবে উদ্ভিদের পাতা হলদে হয়, আর এই প্রক্রিয়াকে হলদে হওয়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়াকে বা বা হলদে হওয়ার প্রক্রিয়াকে দে হওয়ার প্রক্রিয়াকে ক্লোরোসিস বলে। গতদিন আমরা দেখছিলাম এই যে ক্লোরোফিলের রোগ এটা, এই জন্য ক্লোরোফিলের সাথে মিলায়া ক্লোরোসিস নাম। ঠিক আছে, ক্লোরোসিস বলে। তাহলে হলদে হয়ে গেলে উদ্ভিদের কি হবে দেখেন, সালোক সংশ্লেষণের সমস্যা হবে। সালোক সংশ্লেষণের সমস্যা হলে উদ্ভিদের খাদ্য উৎপাদন প্রক্রিয়াটা ব্যাহত হবে। তাহলে উদ্ভিদ ঠিকমতো শক্তি পাবে না, উদ্ভিদ ঠিকমতো শক্তি পাবে না। এটা হচ্ছে নাইট্রোজেনের অভাবে। তাহলে কি করবেন, এর সমস্যার সমাধান কি, কি প্রয়োগ করতে হবে? যারা কৃষক আছি, কৃষক ছেলেরা একটু বলেন কারা কৃষক। দেখি একটু কৃষক গুলারে, দেখি একটু কৃষানির পরে দেখবো। ওকে, ঠিক আছে, ভেরি গুড। কমেন্টের দিন দিন অবস্থা খারাপ, কমেন্ট করতেই চাচ্ছে না। ওকে, তাহলে ইউরিয়া সার, ইউরিয়া সারে এতে নাইট্রোজেনের পরিমাণ কত? এতে নাইট্রোজেন থাকে 46.66% প্রধান। তো এখন আরেকটা বিষয় বলি, এই নাইট্রোজেন কোথায় মিশে, বায়ুতে না পানিতে? পানিতে মিশতে হবে, তাহলে অ্যাসিড হবে, আর অ্যাসিডটাই মাটিতে যাবে, মাটি থেকে উদ্ভিদ গ্রহণ করবে। এটা হচ্ছে প্রক্রিয়া। তাই ইউরিয়া সার অবশ্যই পানিতে দিতে হবে। ঠিক আছে, ইউরিয়া সার অবশ্যই পানিতে দিতে হবে। যদি পানি ছাড়া দেন শুকনো জায়গায়, তখন বাতাসের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেনটা আবার উপরে উঠে যাবে, তাহলে জমিতে নাইট্রোজেন গেল না। আর বৃষ্টির পানিতে যেহেতু
ও দেখবেন অনেক উদ্ভিদ, বিশেষ করে ভুট্টা বা ধান, ভুট্টার কথাই বলি, ধানে তো রেগুলার পানি দেওয়া হয়। তো ভুট্টাতে অনেক জায়গায় দেখবেন পানি সেচের ব্যবস্থা নেই, দেখবেন যে গাছ আর বড় হচ্ছে না, একদম জীর্ণ শীর্ণ হয়ে হলদে হয়ে চলে যাচ্ছে, এরকম ভাবে আস্তে আস্তে মরে যাবে। তো এই যে এর যে রোগটা, আবার দেখবেন বৃষ্টির পানি হলে আবার সবুজ হয়ে যায়। তার মানে বৃষ্টির পানিতে ওই যে বর্জ্যপাতের কারণে ওখানে অ্যাসিডটা চলে আসে। তাহলে নাইট্রোজেন আমরা দেখলাম। পি, পি দিয়ে কি হবে? পি দিয়ে হচ্ছে ফসফরাস। তাহলে এই যে ফসফরাসটার অভাবে কি হয়, এটা গুরুত্বপূর্ণ, এটাও পরীক্ষায় বেশ আসে। পাতা বেগুনি বর্ণ ধারণ করে, পাতা বেগুনি, বেগুনি বর্ণ কি করে ধারণ করে, পাতা বেগুনি হয়ে গেছে। হ্যাঁ, বেগুনি বর্ণ ধারণ করে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়, উদ্ভিদের বৃদ্ধি, বৃদ্ধি কি হয়, বন্ধ হয়, হয় ফলে উদ্ভিদ বেটে, বেটে হয়। তাহলে উদ্ভিদ বেটে হয় কারণ কি? উদ্ভিদ বেটে হয় কারণ হচ্ছে উদ্ভিদে ফসফরাসের উপাদান কমে গেলে, উদ্ভিদের ফসফরাসের উপাদান কমে গেলে এটা হয়। এখান থেকে কয়েকটা জিনিস মনে রাখতে হবে, বেগুনি বর্ণ ধারণ করে এটা, আর উদ্ভিদের বৃদ্ধি বন্ধ, বন্ধ হয় এটা, মানে বেটে হয় এটা। আর একটা লিখবেন ফুল ও ফল, পাতা ফুল ও ফল ঝরে যায়, যাদের সমস্যা হচ্ছে বুঝবেন আর কি। পাতা, পাতা ফুল ও ফল ঝরে যায়, ঠিক আছে। এখন আসেন সালফার, এস, এস দিয়ে সালফার, সালফারের অভাবে কি হয় এটা আমরা একটু দেখি। সালফার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কম হলেও খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন অনেকে মানে ধান কেটে বাসায় নিয়ে চলে গেছে, আর আপনার জমির ধান এখনো পাকেনি, কচি আছে, ঠিক আছে, মানে ধান কেটে নিয়ে গেছে আর আপনারটা পাকে নেই। আপনাদের মধ্যে অনেকেই আছে হয়তো বা বয়স বোঝা যায় না, তো আসলে ওই যে পাকেনি, কাঁচাই আছে, কাঁচাই কাঁচাই দেখা যাচ্ছে। তো এটা কিসের কারণে? এটা হচ্ছে সালফারের কারণে। তো তাহলে ফসলের পরিপক্কতা কি হবে, বিলম্বিত হবে। তো সেক্ষেত্রে একটা সমস্যা হলো, এখন ফসলটা ঘরে তুলতে পারবেন না, পরে দেখা যাবে বর্ষার মৌসুমে পাকছে। তো এখন এটার জন্য আমরা কি লিখবো, ফসলের পরিপক্কতা বিলম্বিত হয়, ফসলের পরিপক্কতা, পরিপক্কতা বিলম্বিত হয়। এখন আসেন ম্যাগনেসিয়াম, এমজি। ম্যাগনেসিয়ামে কি কাজ? ম্যাগনেসিয়ামে আমাদের সালোক সংশ্লেষণ বাড়ায়, আর ম্যাগনেসিয়ামের অভাব হলে সালোক সংশ্লেষণের হারটা কমে যাবে। তাহলে অভাবে যেহেতু লিখতেছি, আমরা কি লিখব, সালোক সংশ্লেষণের হার কমে যায়, হার কমে যায়। ওকে, সালোক সংশ্লেষণের হার কমে যায়। বি, বি দিয়ে কি হবে, বি, বোরন। বোরনটা কি পড়ছি? পড়ছি, বলেন তো বোরনটা।
ওকে, এটা পড়ি নাই, হ্যাঁ এটা পড়ি নাই। তাহলে কচি পাতার বৃদ্ধি বন্ধ হয়, এটা বরণ। দেখেন গাছের কচি পাতা যদি কমে যায়, পাতার বৃদ্ধি কমে যায়। তাহলে দেখেন কচি পাতা যদি কমে যায় তাহলে আস্তে আস্তে বুড়া পাতার সংখ্যা বাড়বে। আর বুড়া কালে সালোক সংশ্লেষণ ঠিক মতো করতে পারে না, আমরা জানি জোয়ান কালে বেশি করে। তো তাহলে কচি পাতার বৃদ্ধি কমে যায়। আরেকটা হচ্ছে পাতার পার্শ্ব বিকৃতি ঘটে, পাতার পার্শ্ব বিকৃতি ঘটে। দেখবেন যে পাতা প্রতিবন্ধী হয়ে গেছে, পাতার শেপটা ছিল এরকম, এরকম হওয়ার কথা ছিল, আর এটা হইছে এরকম। এটা পাতা না কি এটা বুঝবেন না আর কি, এরকম হয়েছে। তাহলে বুঝবেন এটা কিসের সমস্যা, বোরনের সমস্যা। আরেকটা পড়বো আমরা এখানে, আরেকটা পড়লে শেষ। কে তাহলে কি হবে, পটাশিয়াম, পটাশিয়াম, পটাশিয়াম। তো পটাশিয়ামের অভাবে কি হতে পারে বলেন, বলবেন? এটা দেখবেন পাতা মরে যায়, একটা পাতা, এই যে এই পাতা, এই পাতার দেখবেন চারিধার, এই চারিধার এগুলো মরে যায়, আস্তে আস্তে মরে যায়, আস্তে আস্তে মরে যায়। মরে গেলে আস্তে আস্তে বুঝবেন যে খাওয়া খাওয়া হয়ে গেছে, ভিতরে মানে নষ্ট হয়ে গেছে, এরকম মরে গেছে। তো তাহলে পাতার পার্শ্ব কিনারা, পাতার পার্শ্ব কিনারা মরে যায়, পাতার পার্শ্ব কিনারা মরে যায়। আরেকটা কি, ফুল, ফল ও মুকুল, আমের যেমন মুকুল আছে ওরকম আর কি, মুকুল ঝরে যায়। আরেকটা হচ্ছে, আরেকটা লাগবে না, এই দুইটা পড়লেই চলে। আচ্ছা যেহেতু আরেকটার কথা কইছি, এটা লিখে দিই, তাছাড়া আবার মন খারাপ করবে। উদ্ভিদের বৃদ্ধি কমে, তাহলে উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, এই হচ্ছে আমাদের উদ্ভিদের পুষ্টি উপাদান। তো এখন বলেন উদ্ভিদ সম্পর্কে একটা আইডিয়া হয়েছে কিনা। এই কোনো কথা হইলো, ফুল আর মুকুলের মধ্যে পার্থক্য আছে না?
বাচ্চার বাচ্চার মা এক হইল। হ্যাঁ, প্রতিরোধ। প্রতিরোধ দেখেন, ওই নাইট্রোজেন ছাড়া প্রত্যেকটা যেই উপাদান, ওই উপাদানের নামে সার আছে। যেমন পটাশিয়াম সার, ম্যাগনেসিয়াম সার, সালফার, এগুলো প্রত্যেকটা নাম অনুসারেই সারের নাম। শুধু নাইট্রোজেনটা চেঞ্জ, নাইট্রোজেনটা ইউরিয়া, ঠিক আছে, এটুকু। আর এই যে নাইট্রোজেন গ্যাস, দেখেন আমাদের প্রাকৃতিক গ্যাস, জিয়া সার কারখানা আছে না আশুগঞ্জ, জিয়া সার কারখানা, সেখানে ইউরিয়া সার প্রস্তুত করে। তো এটার মূল উপাদান হচ্ছে প্রাকৃতিক গ্যাস। ওই প্রাকৃতিক গ্যাস দিয়ে কি বানায়? ইউরিয়া সার। এটা বিসিএস আসা ভেরি কনফিউজিং একটা কোশ্চেন। তো এখানে যেহেতু প্রাকৃতিক গ্যাস দিয়ে ইউরিয়া তৈরি করা হয়, তো প্রাকৃতিক গ্যাস থেকে নাইট্রোজেনটা মুক্ত হয়ে ইউরিয়ার ভিতরে ঢুকে যায়। তাহলে এই যে ইউরিয়া, এই ইউরিয়ার ভিতরে আমরা কি পাবো? নাইট্রোজেন পাবো। কত? 46.66%, এতগুলা। তো এই নাইট্রোজেন প্রাকৃতিক গ্যাসের আবার আসে কোথা থেকে? মিথেন থেকে। মিথেন থেকে। আর বাংলাদেশের যে প্রাকৃতিক গ্যাস, আমাদের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ 95 to 99%। 95 to 99%। তাহলে মেইনলি কি আছে? মিথেন। এজন্য অপশানে কি ছিল? দুটাই ছিল, দুটা, একটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস আর মিথেন, যে ইউরিয়া সার প্রস্তুতিতে কোনটির প্রয়োজন হয়। তাহলে মিথেন বলবেন না প্রাকৃতিক গ্যাস? ভেরি এক্সাক্ট আনসার হচ্ছে মিথেন। কারণ বাংলাদেশের যেহেতু, তাহলে এখানে শুধু মেইনলি মিথেনই থাকে। ঠিক আছে, এই বুঝতেছেন তো নাকি? একটু কমেন্ট টমেন্ট করেন তো যে বুঝতেছেন কি না, যে আসলে বুঝতেছেন না আমি হুদাই একা একা বক 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 করতেছি। এখন আমরা একটু চাষাবাদ পদ্ধতিতে চলে যাব। হ্যাঁ, চাষাবাদ পদ্ধতিতে যাব। কারণ আমরা যদি বিসিএস প্রিপারেশন নিয়ে কোনো একটা চাকরি না হয়, তাহলে তো আমাদের কিছু একটা করে খেতে হবে। এই জন্য বিসিএস এর সিলেবাসে নতুন করে আবার চাষাবাদ যুক্ত করা হয়েছে 35তম বিসিএস থেকে। তার মানে ওরা জানে যে চাকরি না হলে চাষাবাদ করলে ভালো করবে। তো চাষাবাদ কিভাবে করতে হবে এইটা তো জানা দরকার, তাই না? আগে থেকে একটা প্রাইমারি জ্ঞান যদি থাকে, তার প্র্যাকটিক্যাল করতে কোনো অসুবিধা হবে না। তো এই জন্য বিসিএস এর সিলেবাসের সাথে সাথে বিপিএসসি আপনাকে ভবিষ্যতের কৃষক বানানোর জন্য চেষ্টা করতেছে, ঠিক আছে? কারণ বাংলাদেশের 80% মানুষ কৃষি নির্ভরশীল। কৃষিতে সবচেয়ে বেশি কর্ম সেক্টর তৈরি করা সম্ভব বা হয়, এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা আছে। ভবিষ্যতে দেখি কতটা আগাইতে পারি। তো এই কৃষি জিনিসটা কিন্তু খুব মজার, হ্যাঁ, শুধু সিন্ডিকেট ছাড়া। আচ্ছা, তাহলে আমরা একটা একটা করে আহ, এই চাষাবাদ পদ্ধতিগুলো পড়ে ফেলি। বলেন কি দিয়ে শুরু করবেন? উদ্যান তত্ত্ব দিয়ে শুরু করি, হ্যাঁ, না এপিকালচার? এপিকালচারও পড়া যায়। এপিকালচার বেশি প্রশ্ন আসছে, লিখি এপিকালচার। তো এই এপি আর কালচার, সবগুলোর সাথে কালচার যুক্ত হবে।
তো বৈজ্ঞানিক উপায়ে মৌমাছি পালন বিদ্যাকে বলে এপিকালচার। মৌমাছি পালন, এটা পালতে হয়, ঠিক আছে, মৌমাছি পালন, চাষ। তো এখন এই মজার ব্যাপার হচ্ছে সেটা, এর পাখা কয়টা থাকে বলেন তো? একটা মৌমাছির পাখা কয়টা থাকে? পাখা 4টি থাকে। পাখা কয়টি? 4টি। তারপরে পা কয়টা? পা পা হচ্ছে 6টি। আর প্রত্যেকটা মৌচাকে একটি রানী মাছি থাকে, ঠিক আছে? রানী তো বুঝেনি। তবে মজার ব্যাপার হচ্ছে এখানে কোনো রাজা নাই, হ্যাঁ, খালি রানী, রানীর বসবাস এখানে। রানীরাই আসলে রাজ্য শাসন করে, প্রজা, রাজা সব। তো এই রানী মাছি প্রায় 1000 বার ডিম দিতে পারে। 1000 বার ডিম দিতে পারে রানী মাছি। তো এখানে 3 ধরনের মৌমাছি পাবেন, একটা হচ্ছে রানী, আর একটা কর্মী, আর একটা পুরুষ। পুরুষ আর রানী কোনো কাজ করে না, ঠিক আছে, এদের কাজ অন্য। আর কর্মীগুলা ওই ফুলে ফুলে যে মধু আহরণ করে আবার নিয়ে এসে ওইটা আবার রানীকে খাওয়ানো, ঠিক আছে, এই যে প্রোটিনগুলা। তো যাই হোক, আমরা এপিকালচার সম্পর্কে এটুকু পড়লেই চলবে। এরপরে চলেন হর্টিকালচার। হর্টিকালচার তো এটা হচ্ছে উদ্যান বা বাগান তত্ত্ব। উদ্যান বা বাগান তত্ত্ব। তো এই উদ্যান বা বাগান তত্ত্ব, এখানেই মানুষ 80% নির্ভরশীল, সবগুলোই কৃষি। তো মানে কৃষি জাদুঘর কোথায় অবস্থিত বলেন তো? কৃষি জাদুঘর, জাদুঘর কোথায়? আচ্ছা, শস্য ভান্ডার কিন্তু আবার বরিশাল, হ্যাঁ, শস্য ভান্ডার বলা হয় বরিশালকে। আর মাথাপিছু আবাদি জমির পরিমাণ হচ্ছে 0.15 একর। মাথাপিছু আবাদি জমির পরিমাণ, আবাদি, যেগুলোতে আবাদ হয়, আবাদি জমি মাথাপিছু মাথাপিছু 0.15 একর। এর চেয়ে অনেক নিচে নামে গেলে আপনি গরিব, ঠিক আছে? তাহলে উদ্যান তত্ত্ব গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? আচ্ছা, যদি মৌমাছি পালন বিদ্যার ইনস্টিটিউট কোথায় অবস্থিত, তাহলে বলবেন ঢাকায়। আর যদি হর্টিকালচারের বলে তাহলে এটা হবে জয়দেবপুর, গাজীপুর। জয়দেবপুর, দেবপুর, গাজীপুর। জয়দেবপুর, গাজীপুর, ঠিক আছে। এরপরে আরেকটা কালচার নিই, মৎস্য চাষ। চাষের বৈজ্ঞানিক নাম কি? পিসিকালচার। সেটা হচ্ছে মাছ চাষ বা মৎস্য চাষ। মৎস্য জাদুঘর এটা একটু লাগবে, হ্যাঁ, মৎস্য জাদুঘর বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহে। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ। দেখেন আবার, তাহলে মৎস্য গবেষণা হচ্ছে ময়মনসিংহে, জাদুঘর আর কি। আর
যদি আমরা হেডকোয়ার্টার ধরি, হেডকোয়ার্টার আবার কোথায়? ঢাকা, মানে সদর দপ্তর, সদর দপ্তর রমনা ঢাকা। আচ্ছা, শুধু ঢাকা লিখলেই হবে। তার মানে ঢাকাতে প্রচুর পরিমাণে মাছ চাষ হয়, তাই না? কারণ সদর দপ্তর কোথায় হওয়া উচিত দেখেন তো, যেখানে মাছ সবচেয়ে বেশি চাষ হয় সেখানেই তো হওয়া উচিত, কিন্তু নিয়ে এসে কি করছে, ঢাকাতে ফেলছে। এখন সারা দেশের লোক এসে ওই ঢাকাতে মানে অত্যাচার শুরু করবে। তো এটা যদি যেখানে মৎস্য চাষ বেশি হয় সেখানে আমরা করি, তাহলে এই যে ঢাকার জনসংখ্যা কমবে, আর সবাই শহরমুখী, ঢাকা ঢাকা ঢাকা। আবার কি করে এরা মৎস্য গবেষণার জন্য, যেমন ফরিদপুরে আহ, নদীটা দেখতে যাবে, তাহলে এই যে যেই পদ্মা যমুনা যা আছে এগুলো সব যে যে ঢাকা থেকে যে দেখে, এই যে যাইতে একবার টাকা, আবার আসার সময় একবার টাকা, এরকম ভাবেই আমাদের দেশটা চলতেছে। আমাদের প্রোটিনের চাহিদা সবচেয়ে বেশি এই মাছ দিয়েই মিটাই, ঠিক আছে? আর এটার আঞ্চলিক অফিস হচ্ছে 4টি। আচ্ছা, আজানটা শেষ হোক, আপনারা এ পর্যন্ত লেখেন আঞ্চলিক অফিস, আঞ্চলিক অফিস। এই চাঁদপুরে হচ্ছে ইলিশ গবেষণা আঞ্চলিক অফিস, আঞ্চলিক অফিস, হেডকোয়ার্টার না। চাঁদপুরে হচ্ছে আঞ্চলিক অফিস, সেটা হচ্ছে ইলিশ, ইলিশ গবেষণা ইনস্টিটিউট। আবার সাতক্ষীরা খুলনা চিংড়ি গবেষণা, এরকম আর কি। মানে যেখানে যেটা বেশি সেখানে সেখানে আঞ্চলিক অফিস আছে, আর হেডকোয়ার্টার ঢাকা। ওকে, চলেন আরেকটা। ও, সেরিকালচার, রেশম চাষ। আচ্ছা, আজানটা শেষ। ওকে, তো এটা আবিষ্কৃত হয় চীনে। হ্যাঁ, চীনে এটা আবিষ্কৃত হয়। আর এটা মোটামুটি 4500 বছর আগে চীনে হয়। আর চাষের জন্য বিখ্যাত হচ্ছে চীন, চীন। আর যদি চীন অপশানে না থাকে তাহলে দিবেন ভারত। ভারত হচ্ছে দ্বিতীয় অবস্থায় আছে, দ্বিতীয়, আর এটা হচ্ছে প্রথম, প্রথম স্থান। তাহলে সেরিকালচার, রেশম, এই যে রেশম সুতা, এটা কিন্তু ছেলেদের জন্য হারাম। ছেলেদের জন্য দুইটা জিনিস হারাম, একটা হচ্ছে সোনা, কারণ ছেলেরা নিজেরাই সোনা, ঠিক আছে? আর হচ্ছে রেশম, রেশমের কাপড় পরা যাবে না। এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা অন্য একদিন দিব। আর ঠিক উল্টা, মেয়েদের সোনা মাথা ঠান্ডা রাখে, ঠিক আছে?
যত বেশি সোনা দানা দিবেন দেখবেন যে সংসারে শান্তি আছে, পাশাপাশি মাথা ঠান্ডা আছে। ঠিক আছে? ছেলেদের এই ক্ষেত্রে উল্টা, ছেলেরা যদি বেশি গোল্ড ইউজ করে তাহলে তারা স্মৃতিশক্তি নষ্ট হয়ে যেতে পারে, এমনকি পাগল হয়ে যেতে পারে। তো এই যে সেরিকালচার চাষের জন্য বিখ্যাত হচ্ছে চীন, আর না থাকলে ভারত। চীন 4500 বছর আগে উদ্ভাবিত হয় চীনে। আর এখানে রেশম চাষের জন্য যে পোকাটা দরকার হবে, এই পোকার নাম হচ্ছে মথ। তো মথকে তো খাবার দেওয়া লাগবে। মথের খাদ্য বা পোকার খাদ্য খাদ্য হচ্ছে তুঁত গাছের পাতা। তুঁত গাছের পাতা পাতা তো এই রেশম গবেষণা ইনস্টিটিউট কোথায় বলেন তো? রাজশাহী। রেশম গবেষণা ইনস্টিটিউট অবস্থিত রাজশাহী। এই জন্য বলে সিল্ক সিটি। সিল্ক সিটি। এই সিল্ক সিটির কারা আছি? আচ্ছা আচ্ছা, আমার বাসাও রাজশাহী। তো ভালো। হুম। ওকে, তাহলে রেশম শেষ। আরো কয়েকটা নাম আপনারা শুধু ওই ইংরেজি আর বাংলা জানলেই হবে, ঠিক আছে? যেমন এভিকালচার। এভিকালচার এভিকালচার এভিয়েশন, উড্ডয়ন। তাহলে আমরা কি বলতে পারি? এটা পাখি পালন। পাখি পালন, ঠিক আছে? আবার ইয়ে হতে পারে ব্যাঙ চাষ। হ্যাঁ, ব্যাঙও খাওয়ার জন্য ইয়ে করে আর কি, ব্যাঙ চাষ। তাহলে ব্যাঙ চাষ কি হবে? ফ্রগ কালচার। ফ্রগ কালচার। তো এই ইংরেজিটা দিলেই হবে। এখন যদি সাপ চাষ বলে, সাপ চাষ, এটা কিন্তু খুবই লাভজনক, সাপ চাষ। হ্যাঁ, তাহলে এটা কি হবে? স্নেক কালচার। তো স্নেকের সাথে কালচারটা যুক্ত হবে, ঠিক আছে? আর কিছু না। তাহলে এটা যদি কুমির চাষ হয় তাহলে কুমিরের ইংরেজি কালচার, ঠিক আছে? এইভাবে হবে। আবার লাক্ষা চাষ আছে বা মুক্তা চাষ। আপনারা মাছ এবং মুক্তা একই সাথে করতে পারেন, এই জন্য এই জ্ঞানগুলো দেওয়া, ঠিক আছে? তাহলে উদ্ভিদ নিয়ে আপাতত আমরা এখানেই খতম করছি। উদ্ভিদ নিয়ে আর পড়তেছি না। চলেন, ওই যে খাদ্য পুষ্টির একটু টপিক বাকি ছিল। খাদ্য পুষ্টি, পুষ্টি বাকি অংশ। বাকি অংশ হচ্ছে ভিটামিন বি অ্যান্ড সি, এই দুইটা ছিল। তো আমরা বি এবং সি নিয়ে পড়াশোনা করি। ভিটামিন বি1, এটার নাম হচ্ছে থায়ামিন, বৈজ্ঞানিক নাম থায়ামিন। আর এটার উৎস সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? ভিটামিন বি1 থায়ামিন কোথায় বেশি পাওয়া যায়? ঢেকি সাটা চালে। ঢেকি সাটা চাল। ঢেকি সাটা চাল কারা খান? একটু খাইলে বইলেন। ঢেকি সাটা চাল সবচেয়ে বেশি। আর ভিটামিন বি1 অভাবে কি হয় বলেন তো? ভিটামিন বি1 অভাবে কি হয়? এটা বঙ্গবন্ধুর রোগ ছিল। বেরি বেরি রোগ, বেরি বেরি, এটা স্নায়ুর রোগ। হ্যাঁ, বেরি বেরি, বেরি বেরি, এটা হচ্ছে স্নায়ুর রোগ। স্নায়ু রোগ। আরেকটা হচ্ছে ক্ষুধামন্দা। এটা আপাতত মনে হয় যে অনেকের মনে হবে যে বেশ ভালো,
কারণ খাইতেছে না কিন্তু ক্ষুধা লাগতেছে না, একবার খাইছে সারাদিন ধরে আর ক্ষুধা নেই, পেট ফাঁপা ফাঁপা হয়ে আছে, মনে হবে যে গ্যাসে ভর্তি হয়ে আছে। তো ক্ষুধা মন্দাটা দেখা দেয় B1-এর। তো ঢেঁকিছাটা চালে এটা সবচেয়ে বেশি আপনি পাবেন। B2 রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন, রিবোফ্লাভিন। তো এই রিবোফ্লাভিন সবচেয়ে বেশি পাওয়া যায় লিভার, যে কোনো প্রাণীর কলিজা। আবার জামাই বউয়ের কলিজা খাওয়ার দরকার নাই, অনেকে বলে যে তুমি আমার কলিজা খাইতেছো, তো ওইরকম আসলে ওই জিনিসটা আলাদা। মানুষের কলিজা খাওয়া যায় না, এটা অন্যান্য প্রাণীর, গরু ছাগল হাঁস মুরগি সবচেয়ে বেশি রিবোফ্লাভিন থাকে। পাশাপাশি ডিম, দুধ এবং অন্যান্য যে শাকসবজি আছে সবগুলোতে এটা পাবো, তাছাড়া আমরা মারা যাইতাম। ঠিক আছে। তো এই রিবোফ্লাভিন এর উৎসটা কোথায়, সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায় এটা, উৎস তো আমরা লিখলাম লিভার বা কলিজায়। এখন রোগটা কি? রোগটা হচ্ছে অনেকের এটা পড়ে অনেকের মনে হতে পারে যে আপনি এটা রোগী, সম্ভবত মনে হতে পারে আমি না জানি এই রোগে আক্রান্ত, হ্যাঁ আমার এটার অভাব আছে, এরকম মনে হতে পারে। তো মনে হলে কোনো সমস্যা নাই, আমারে বললেন, ডাক্তারি পরামর্শ দিয়ে দিব। ফ্রি হয়ে যায়, যদিও ফি নেওয়ার একটা থাকা উচিত। ঠোঁটের কিনারায় ঘা, ঠোঁটের কিনারায় কি হয়? ঘা হয়। তাহলে যাদের ঠোঁটের কিনারায় ঘা হয় তাহলে বুঝতে হবে যে এটা কিসের কারণে হয়েছে, ভিটামিন B2। আর রিবোফ্লাভিন বা B2 নামের যে ভিটামিনটা আপনারা একটা জিনিস সাপ্লিমেন্ট হিসাবে খেতে পারেন, সেটা হচ্ছে জিঙ্ক বি। এটার এরকম এইভাবে দেখবেন, বি জিঙ্ক বা জিঙ্ক বি, এটা খাবেন। দুইটা উপাদান খুবই দরকার, জিঙ্ক প্রচুর দরকার, সাথে বি মানে এখানে সবগুলো বি আছে। আচ্ছা, ভিটামিন B7 পড়লে হচ্ছে, স্কিপ করে চলে যায়, ভিটামিন B7 সেটা হচ্ছে বায়োটিন বা ভিটামিন B8, সরি এইচ, এটা হচ্ছে বায়োটিন। বায়োটিন এটার উৎস লেখার কোনো প্রয়োজন নাই, কারণ মাছ, মাংস, দুধ, ডিম, শাক সবজি, তো সবগুলোতেই। তো আমাদের আসলে পরীক্ষায় সবচেয়ে বেশি যেটাতে থাকে সেটা প্রশ্ন হয়, তো এই জন্য আমরা এটা আলাদা করে সবগুলোতেই যেহেতু থাকে আর পড়ার দরকার নাই। B7-এর অভাবে কি হবে? অভাবে যে রোগ সেটা হচ্ছে রক্তকণিকা কমে যায়, রক্তকণিকা কমে যায়। তাহলে ভিটামিন B7 এটা, হ্যাঁ রক্তকণিকা। এই যে ভিটামিন B9, এটা কিন্তু পরীক্ষায় আসা, এটার বৈজ্ঞানিক নাম হচ্ছে ফলিক অ্যাসিড, ফলিকল। এটা মেয়েদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সরি বায়োটিনের এটা একটু কারেকশন করেন তো। বায়োটিন হচ্ছে চর্মরোগ হয়, চর্মরোগ মানে আমাদের স্কিন ডিজিজ গুলা যতগুলা আমরা দেখব সবগুলো B7-এর জন্য। আর এইটার উৎস কোথায়? এইটার উৎস হচ্ছে এই যে কচুতে, শাকসবজি, লতাপাতা, শিং মাছ, এগুলোতে বেশি থাকে। আর এই ফলিক অ্যাসিড আমাদের রক্তকণিকা কমে যাবে এর অভাব যদি হয়, রক্তকণিকা কমে যায়, রক্তকণিকা কমে যায়। এরপরে আসেন ভিটামিন B12।
এটা নাম হচ্ছে সায়ানো কোবালুমিন, সায়ানো ক্লোবালোমিন। তো এখান থেকে এই কোবালুমিন থেকে মনে রাখবেন কোবাল্ট মৌল, কোবাল্ট মৌল পাওয়া যায়, মৌল পাওয়া যায়। তো এখন হচ্ছে এই ক্লোবালুমিন কোথায় পাওয়া যাবে সেগুলো আমরা যদি দেখি, এটাও যে কচু থেকে শুরু করে শিং মাছ, মাংস, কবুতরের বাচ্চা, এগুলো সবগুলোতেই আপনি পাবেন, কোনো সমস্যা নাই। এটার অভাবে যেটা হবে, রোগ হবে কি, রক্ত শূন্যতা। এটা কমবে না, একবারে শূন্যতা আর কি, রক্ত শূন্যতা বা অ্যানিমিয়া, অ্যানিমিয়া রোগ হয়। তো এখন এই যে B12 পর্যন্ত যে দেখলাম, B1 থেকে B12, এই 12টা মিলে বি কমপ্লেক্স, বি কমপ্লেক্স। তার মানে বি কমপ্লেক্স খাইলে একবারে সবগুলো সমাধান পাবেন। তো এই B7 কোথায় পাওয়া যায়? উৎস হচ্ছে চায়ের পাতা, চায়ের পাতা। হ্যাঁ, আমাদের দেশে তো চা, ভালো চা পাওয়া যায় না। এটা মূলত আমরা রং মিশানো যে জিনিসগুলো, সেগুলো আমরা খাওয়া দাওয়া করি, ঠিক আছে। চায়ের পাতা। তো এখানে উৎস লিখবেন, অভাবে রোগ লিখতে হবে না, কারণ দেখেন এই বি কমপ্লেক্সের মধ্যে 12টা ভিটামিন আছে, B1, B2, B3। তাহলে প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা রোগ, ঠিক আছে। এই জন্য এটার অভাবজনিত লেখার দরকার নাই। তাহলে এখন আমরা সি পড়লেই হচ্ছে, তাই না? ভিটামিন সি, সি এর বৈজ্ঞানিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড। তো এটার সবচেয়ে রিচ সোর্স কোথায় পাবেন? রিচ হচ্ছে আমলকি, আমলকিতে সবচেয়ে বেশি। আর যদি না থাকে তাহলে পেয়ারা। কাজী সাহেব এই পেয়ারা আবিষ্কার করছে, এই জন্য বলা হয় কাজী পেয়ারা। তো এই কাজী পেয়ারাতে সবচেয়ে বেশি সি থাকে। আর এই কাজী পেয়ারা এখন বর্তমানে সবচেয়ে লাভজনক একটা ব্যবসা। দেখবেন আমরা যখন ছোট ছিলাম তখনও কিন্তু এত এই পেয়ারা বিক্রি হয়নি, এখন যতগুলো বিক্রি হয় দেখবেন প্যাকেট 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 করে নিয়ে আসছে একবারে। তো এই যে পেয়ারা চাষটা একটা লাভজনক ব্যবসা। আর আমলকি, হ্যাঁ, আমলকি আমরা না খেয়ে মাথায় দিই। তো যাই হোক, মাথায় সি হলো আর কি। তো এছাড়া যদি নাম বলে, নাম নাম এগুলো নাম বললে হবে। এছাড়া কাঁচামরিচ, যাদের এই ভিটামিন সি এর ঘাটতি, তারা চাইলে ভাতের সাথে কি খেতে পারে? কাঁচামরিচ খেতে পারে। বা অন্যান্য আনারস, জাম্বুরা, মালটা, এগুলো খেতে পারে। তো যেহেতু হয়তো বা ফল টল নিয়ে টেনশন করতেছেন, তাহলে কাঁচামরিচ রেগুলার খাইলেই চলবে। এটা ঝাল হতে হবে এরকম না, এটা সবজি কাঁচামরিচও হতে পারে। তো এখানে ভিটামিন সি এর পরিমাণ সবচেয়ে বেশি থাকে এইগুলোতে। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ভিটামিন সি, সি মানব মানব দেহে দেহে জমা জমা থাকে না, জমা থাকে না। তো তাহলে ডেইলি যেই যতটুকু সি এর দরকার, ঠিক ততটুকু আপনাকে গেইন করতে হবে কষ্ট করে, কিচ্ছু করার নাই, ঠিক আছে। মানে আপনি এটা জমা করে রাখতে পারবেন না, এমন না যে একবারে অনেকগুলা লেবু খেয়ে ফেলছেন, যাক আর 6 মাস না খাইলেও চলতেছে। তো আসলে এরকম হবে না। আর ভিটামিন সি খুবই সেন্সিটিভ একটা ভিটামিন, যেটা তাপে তাপে নষ্ট হয়, তাপ তাপে নষ্ট হয়। তাহলে কোন ভিটামিন তাপে নষ্ট হয়?
কি বলবো, ভিটামিন সি। তাপ বলতে কিন্তু শুধু গরম বা উত্তাপ না, তো এখানে কিন্তু ওই যে ঠান্ডাও হতে পারে বা গরম হতে পারে। গরম ভাতে যদি ভিটামিন সি অর্থাৎ লেবু চিপে দেন তাহলে ওইটা গুণাগুণ নষ্ট হয়ে যাবে। অনেকে আবার কি করে, এই যে লেবু পানিতে দিয়ে গরম করে ফোটায় খায়, অনেকটা মানসিক শান্তি, টক স্বাদ, পাশাপাশি তারা মনে করে তার ওজন বহু কমে যাচ্ছে। এই হচ্ছে ঘটনা, আসলে কিন্তু এটা আপনি ভিটামিন সি পাচ্ছেন না। এই জন্য একবারে নর্মাল টেম্পারেচারের পানি নিতে হবে, নিয়ে ওটাতে লেবুর রস মিশিয়ে খেয়ে ফেলবেন উইদাউট লবণ এবং সুগার। তাহলে আপনার বডি সবচেয়ে বেশি উপকৃত হবে। তো আরেকটা জিনিস পরীক্ষায় অনেক আসে, সেটা হচ্ছে ডিম ও দুধে দুধে ভিটামিন সি থাকে না। ভিটামিন সি থাকে না, ডিম ও দুধে ভিটামিন সি থাকে না। হ্যাঁ, বাগানে চা আছে, হ্যাঁ এই বাগানে চা আছে। আরে ডিম মাংস কে কইলো নিষেধ করে? চর্মরোগ হইলে নিষেধ করবে কেন? ভিটামিনের দরকার চর্মরোগ হলে, আবার ডিম খাইতে নিষেধ করছে? কে করছে এটা? ডাক্তার না আপনি? হ্যাঁ, লেবুর রস পানিতে মিশিয়ে, গরম পানিতে মিশিয়ে খেলে কোনো উপকার নেই। ওই শ্রীমঙ্গলে কেউ থাকলে ওইখান থেকে চা পাতা নিয়ে আসতে পারেন। ওকে, আজকে তাহলে এ পর্যন্তই। ইনশাল্লাহ সামনে ক্লাসে বিজ্ঞানের অন্য টপিক নিয়ে দেখা হবে। আপনাদের কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারেন। এই কুসুম গরম পানিতে লেবু, আচ্ছা কুসুম কেন হওয়া লাগবে এখানে? কুসুম কুসুম কেন হওয়া লাগবে? এটা কুসুম ছাড়া লাগবে, ঠিক আছে? মানে সরাসরি টিউবওয়েল থেকে নিলেন বা ফিল্টার থেকে নিলেন, যে পানি নিচ্ছেন যে তাপমাত্রায় আছে ওই তাপমাত্রা হলেই হবে। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কারো অসুবিধা হলে তখন জানাবেন। এই সার্ভিসটা ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। যে কোনো কোশ্চেন, যে কোনো সময় অসুবিধা জানাবেন। আল্লাহ হাফেজ। ক্লাস কাটছেন? কাটতেছি। এই আপনার আইডি ক্লোজ করে দিন। শেষ করছেন?